প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা একাদশ শ্রেণীতে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তো যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ দেখো, তোমাদের রয়েছে, তোমরা জানো এর আগে কিন্তু আরো দুটি ভিডিও আমি দিয়েছি, তো এটি কিন্তু রয়েছে পার্ট 3, পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগের গঠন। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ তো একাদশ শ্রেণীর ভূগোল সেমিস্টার 1 টোটাল থাকছে তোমাদের 100% এমসিকিউ থাকছে। আর এখানে রয়েছে প্রাকৃতিক ভূগোল মানে ফিজিক্যাল জিওগ্রাফি, এর মধ্যে রয়েছে পৃথিবীর উৎপত্তি, ইন্টেরিয়র অফ দ্য আর্থ রয়েছে, দেখো ইন্টেরিয়র অফ দ্য আর্থ রয়েছে, আর অরিজিন অফ রয়েছে আর্থ। তো এখান থেকে রয়েছে তোমাদের, দেখো রয়েছে প্রথমে প্রতিটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্ন। দেখো এখানে কিন্তু এমসিকিউ রয়েছে, এমসিকিউ তোমাদের টোটাল থাকবে এমসিকিউ। ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে গিয়ে থাকবে তোমাদের বড় প্রশ্ন। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন রয়েছে দেখে নিচ্ছি। পৃথিবীর পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে সব থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় কোন উৎস থেকে? উত্তর কিন্তু হবে ভূমিকম্পীয় তরঙ্গ। ঠিক আছে, এই ভূমিকম্পীয় তরঙ্গ থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিন্তু একটি বিস্তর ধারণা পাওয়া যায়। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, পৃথিবীর কেন্দ্রকে মানে পৃথিবীর কেন্দ্রে আর কি, পৃথিবীর কেন্দ্রকে মানে পৃথিবীর কেন্দ্রকে 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 নিফে বলা হয় কেন? দেখো নিকেল এবং লোহা থাকার জন্য, মানে নিকেল এবং দেখো NIFE নিফে, না নিকেল এবং ফ্রাস, নিকেল এবং লোহা থাকার জন্য কিন্তু পৃথিবীর কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন, পৃথিবীর কোন স্তরে চাপ সর্বাধিক? অবশ্যই পৃথিবীর কেন্দ্রমণ্ডলের কোর, দেখো কোর, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের চাপ কিন্তু সব থেকে বেশি। এরপরে রয়েছে তোমাদের দেখো 4-এ, পৃথিবীর কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন? দেখো পৃথিবীর ভূত্বকের, আমরা যেখানে বসে আছি সেই ভূত্বকের কিন্তু তাপমাত্রা মানে টেম্পারেচার সব থেকে কম। যতই পৃথিবীর নিচের দিকে যাবে, দেখো পৃথিবীর 3টি স্তরকে যদি ভাগ করো, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের দিকে যতই যাবে ততই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের, পৃথিবীর কোন স্তরে সঞ্চালন প্রবাহ দেখা যায়? সঞ্চালন মানে দেখো বলা যায় পৃথিবীর কোন স্তরে সঞ্চালন কথার মানে হলো মানে ম্যাগমাগুলোর যে চলন ঘটে, ঠিক আছে, তাকে কিন্তু বোঝানো হয়েছে। তো সঞ্চালন ঘটে পৃথিবীর অ্যাস্থোনিস্ফিয়ার। ঠিক আছে, এর কিন্তু বিস্তার কিন্তু রয়েছে 150 থেকে, আমি বলে দিচ্ছি 300 কিলোমিটার, কোনো বইতে কিন্তু 250 কিলোমিটারও রয়েছে। ওকে, 300 কিলোমিটার। ওকে, অ্যাস্টোনিস্ফিয়ারের বিস্তার মানে অশ্বমণ্ডল বা শিলামণ্ডলের নিচে এবং ম্যান্টল বা গুরুমণ্ডলের উপরে যে মিডল বরাবর যে স্তরটি রয়েছে, সান্দ্র চটচটে স্থিতিস্থাপক যে স্তরটি রয়েছে, জেলির মতো যে স্তরটি রয়েছে, তাকে অ্যাস্টোনিস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 6 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোন স্তরে তরল ধাতু বিদ্যমান? দেখো তরল ধাতু কিন্তু বহির্কেন্দ্রমণ্ডল, অন্তর্কেন্দ্রমণ্ডল কিন্তু কখনো বলবে না। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে একদম কেন্দ্রে, এখানকার তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে তাপমাত্রা কিন্তু অতটা কিন্তু মানে তাপমাত্রা বেশি, কিন্তু কোনো পদার্থ কিন্তু তরল অবস্থায় নেই, কিন্তু শক্ত কঠিন অবস্থায় রয়েছে। তো পৃথিবীর কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হলো ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর এক হলো নিম্ন কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এই ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল কিন্তু গলিত তরল অবস্থায় রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন, মানে এটাকে বলা হয় বহির্কেন্দ্রমণ্ডল। এরপরে রয়েছে 7 নম্বরের কোশ্চেন, পৃথিবীর গভীরতম আহ, স্তর কোনটি? একটু আগে বললাম একদম রয়েছে অন্তর্কেন্দ্রমণ্ডল, এটাকে বলা হয় বহির্কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটাকে বলা হয় অন্তর্কেন্দ্রমণ্ডল। ওকে, তার মানে উত্তর কিন্তু ডি। এরপরে 8-এ রয়েছে, পৃথিবীর ভূত্বকের নিচের সীমানাকে কি বলা হয়? দেখো পৃথিবীর ভূত্বকের নিচের সীমানাকে বলা হয় কিন্তু, দেখো উত্তর কিন্তু হবে মোহ বিচ্ছিন্নতা বা মোহ বিযুক্তি। ঠিক আছে, পৃথিবীর ভূত্বকে, দেখো ভূত্বকের নিচে বলেছে নিচের সীমানাকে বলা হয় আর মোহ বিযুক্তি, বা মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে, তবে আরেকটা কথা বলে দিচ্ছি, ভূত্বকের দুটি জায়গা রয়েছে, দুটি স্তর রয়েছে, দেখো শিয়াল শিয়াল রয়েছে, আর তার নিচে রয়েছে দেখো সীমা। এই শিয়াল এবং সীমাকে বিভক্ত করেছে কিন্তু কনরাড বিযুক্তি। ওকে, চলো দেখে নিচ্ছি তোমাদের 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রক ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে গুটেনবার্গ বিচ্ছিন্নতা। ঠিক আছে, গুটেনবার্গ বিচ্ছিন্নতা। এরপরে 10-এ রয়েছে দেখো, বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তর্কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো লেহম্যান বিযুক্তি। ঠিক আছে, লেহম্যান বা লেহম্যান বিযুক্তি রেখা। তোমাদের লেহম্যানও
বলা যায়, লেহমানো বিযুক্তি রেখা। এরপরে রয়েছে তোমাদের দেখো পৃথিবীর অভ্যন্তরভাগে চাপ বৃদ্ধির প্রধান কারণ কি? দেখো উত্তর কিন্তু হবে উপরের স্তরগুলির ওজন, ঠিক আছে, উপরের পৃথিবীর উপরের যেই স্তরগুলো রয়েছে, আর ধরো রয়েছে অশ্বমণ্ডল রয়েছে, তারপরে শিলামণ্ডল রয়েছে, এই অশ্বমণ্ডল শিলামণ্ডলকে চাপ দেবে। আর আহ মানে সরি, অশ্বমণ্ডল কিংবা শিলামণ্ডল যেটি রয়েছে সেটি চাপ দেবে ম্যান্টলকে, ম্যান্টল আবার চাপ দেবে কেন্দ্রমণ্ডলকে, ঠিক আছে। এইভাবে কেন্দ্রমণ্ডলের উপরে আহ মানে অশ্বমণ্ডল এবং ম্যান্টল একসঙ্গে চাপ প্রয়োগ করে কেন্দ্রমণ্ডলের উপরে, তার মানে চাপ কিন্তু বেশি কিন্তু রয়েছে কেন্দ্রমণ্ডলের, অর্থাৎ তোমাদের কিন্তু উপরের স্তরগুলির ওজনের জন্য কিন্তু চাপ কিন্তু বৃদ্ধি পায়। এটা স্বাভাবিক। তোমরা একটি বস্তা রাখো, এই বস্তার উপরে আরেকটি বস্তা রাখো, আরেকটি বস্তা রাখো, এরকম বস্তাগুলো রাখতে রাখতে দেখবে এর এর উপরে কিন্তু প্রেসার বা চাপ কিন্তু বেশি বৃদ্ধি পায়। এর তেমন কোনো চাপ নেই, চাপ কিন্তু এই নিচের এই বস্তার, ঠিক আছে। এরকমই এটা ধরো কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলের চাপ কিন্তু সব থেকে বেশি, তার থেকে এর একটু চাপ কিন্তু একটু কম, কম, এর কিন্তু খুবই কম, খুবই কম, নেই বললেই চলে। আছে, অবশ্যই আছে। এরপরে রয়েছে 12তে পৃথিবীর কেন্দ্রকের আনুমানিক তাপমাত্রা কত? একটু আগে বলেছিলাম কিন্তু 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে 13তে রয়েছে পৃথিবীর প্রধান 3টি স্তরের মধ্যে মধ্যবর্তী স্তর কোনটি? দেখো একটু আগেই বললাম যে মেন্টাল, ঠিক আছে, একটু আগেই বললাম মেন্টাল। এরপরে রয়েছে দেখো তোমাদের কোন স্তরটি কঠিন শিলা দ্বারা গঠিত? ভূত্বক। আর এরপরে দেখো তোমরা যারা একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে, তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। যারা নেবে তাদের জন্য দেখো 105 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু ফুললি তোমরা একাদশ শ্রেণীর তোমরা একদম এমসিকিউ একদম চ্যাপ্টার কিংবা ইউনিট ওয়াইজ কিন্তু ফুললি ফুললি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশন আনসার দেখে নিচ্ছি। 16 নম্বর প্রশ্ন, যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে। পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক আয়তন দখল করেছে কোন স্তরটি? দেখো ম্যান্টাল সব থেকে বেশি স্থান দখল করে রয়েছে। এরপরে রয়েছে 17তে রয়েছে কোন স্তরকে সঞ্চালন প্রবাহের কেন্দ্র বলা হয়? সঞ্চালন তোমরা জানো যে সঞ্চালন রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, পৃথিবীর মোট ব্যাসার্ধ প্রায় কত? পৃথিবীর মোট ব্যাসার্ধ কিন্তু 6371 কিলোমিটার। ওকে, এখানে কিন্তু ব্যাসার্ধ বলেছে, এটা মাথায় রাখবে। আর ব্যাস বললে কিন্তু 12,600 সামথিং, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 19-এ পৃথিবীর কেন্দ্রকের মানে কেন্দ্রমণ্ডলের ব্যাস কত? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ব্যাস কিন্তু রয়েছে 6000, দেখো 6960 কিলোমিটার, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 20-তে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন জানার জন্য বিজ্ঞানীকে কি বলা হয়? মানে পৃথিবীর অভ্যন্তরভাগ, আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীরা জানার চেষ্টা করে তখন তাদের কি বলা হয়? তখন তাদের জিওলজি বা বলা যায় ভূতত্ত্ব, ঠিক আছে, ভূতত্ত্ব বলা যায়। এরপরে 21-এ কোন স্তরের শিলাগুলি প্লাস্টিকের ধর্ম পালন করে? দেখো অ্যাস্তনোস্ফিয়ার, আমি একটু আগেই বললাম চটচটে জেলির মতো স্থিতিস্থাপক, মানে একদম প্লাস্টিকের মতো আচরণ করে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার। 22-এ পৃথিবীর সব থেকে পাতলা স্তর কোনটি? ভূত্বক সব থেকে পাতলা স্তর। এরপরে রয়েছে 23-এ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে তথ্য সংগ্রহে কোন তরঙ্গ সব থেকে বেশি কার্যকরী? পি এবং এস তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরভাগের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে, ইনফরমেশন কালেকশন করার ক্ষেত্রে, সংগ্রহ করার ক্ষেত্রে সব থেকে কার্যকরী হলো পি অ্যান্ড এস ওয়েভ। এরপরে রয়েছে তোমাদের পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস কিন্তু একটু আগে বললাম, দেখো 12,742 কিলোমিটার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এ পৃথিবীর উৎপত্তির আধুনিক মতবাদকে কি বলা হয়? দেখো উত্তর কিন্তু হবে নীহারিকা, সৌরজগতের নীহারিকা মতবাদ, সৌরজগতের সৌর নীহারিকা মতবাদ, ঠিক আছে, নেবুলাস হাইপোথেসিস রয়েছে। এরপরে রয়েছে তোমার 26 রয়েছে দেখো পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন সম্পর্কে সর্বাধিক তথ্য কোন বিজ্ঞান শাখা থেকে আমরা পেয়ে থাকি? ভূমিকম্প বিদ্যা, এই ভূমিকম্প বিদ্যা থেকেই আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারি। 27 নম্বরে কোশ্চেন রয়েছে দেখো পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগের গঠন অধ্যয়ন কোন ভূগোলের অন্তর্গত? দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটি কিন্তু হবে তোমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। দেখো অর্থনৈতিক সাংস্কৃতিক ভূগোলের অন্তর্গত, মানব ভূগোল সাংস্কৃতিক ভূগোলের অন্তর্গত, রাজনৈতিক ভূগোল ও সাংস্কৃতিক ভূগোলের অন্তর্গত। কিন্তু ভূগোলের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে এখানে কিন্তু অর্থনৈতিক
শিক্ষা, অর্থনৈতিক এগুলো কিন্তু সবই কিন্তু মানুষের দ্বারা তৈরি। আর এই পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনের অধ্যয়ন ভূগোলের কোন শাখার অন্তর্গত? প্রাকৃতিক ভূগোলের কিন্তু অন্তর্গত। ঠিক আছে? তোমরা যারা পেমেন্ট করবে বা তোমরা যারা নিতে ইচ্ছুক রয়েছো অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হবে। মানে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই নাম্বারে রয়েছে তোমাদের পেমেন্ট করতে হবে। ফুললি অধ্যায় ভিত্তিক তোমরা সাজেশন পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। ফার্স্ট সেম। ঠিক আছে? একাদশ শ্রেণীর ভূগোলের এমসিকিউ একদম ফার্স্ট সেমিস্টার। যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য যুক্ত থাকো। থ্যাংক ইউ।